আমরা জানি গতকাল হাইকোর্টের একটা জাজমেন্ট এসছে ডিভিশন বেঞ্চ থেকে যে 9, 10, 11, 12 গ্রুপ সি এবং গ্রুপ ডি 3টে এবং 4টে যে পর্যায় ছিল সেখানে টোটালে 23,753 জন চাকরি প্রার্থী অলরেডি চাকরি করছিলেন তাদের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। এই সম্পর্কে অনেকে অনেক রকম মতবাদ ব্যাখ্যা দিচ্ছে। 281 পাতার অর্ডার কপি সেখানেও অনেক ধোঁয়াশা রয়েছে। কারণ ধোঁয়াশা এই কারণে রয়েছে কারণ সেখানে ঠিকঠাক মেনশন করা নেই 11 এবং 12 দুটো যে প্যারা আছে। 11 প্যারা দেখলে বোঝা যায় যে এখানে ওএমআর শিট রিভ্যালুয়েশন করে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নেওয়া হবে কি না, এবং 12-এর প্যারা দেখলে বোঝা যায় ওখানে কিছুই মেনশন করা নেই যে পুরনোদের নেবে নাকি নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে। যেহেতু আমরা জানি 55 মার্কসের এমসিকিউ পরীক্ষা সেই সময় হয়েছিল এবং সেই রেসপেক্টে ওএমআর শিটে রিভ্যালুয়েশন করলে সব ক্লিয়ার চলে আসবে, কিন্তু 19,000-এর পর 5,000 যে অতিরিক্ত সুপার নিউমেরিক্যাল পোস্টের ভ্যাকান্সি ক্রিয়েট করেছিল তাদের হয়তো চাকরি কোনোভাবে থাকা সম্ভব না অতিরিক্ত ভ্যাকান্সির জন্য। তবে দেখার বিষয় এটাই যে সুপ্রিম কোর্ট থেকে তৈরি করে দেওয়া স্পেশাল বেঞ্চের যে জাজমেন্ট, এরপর যদি এই সমস্ত ক্যান্ডিডেট যারা আজকে ডিপ্রাইভড বাতিল হলো তারা যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট তাদের কেসটাকে কীভাবে গ্রহণযোগ্য বা মান্যতা দেয় সেটাই দেখার বিষয়। সর্বোপরি আমি কিছু কথা বলি, সেটা হলো এখনকার দিনে সে আমি বিএড বা এসএসসি যে কোনো দিকটাই যদি দেখে নিই না কেন, স্টুডেন্ট অর্থাৎ চাকরি প্রার্থী 4টে প্লেয়ারের মধ্যে সার্কুলেট হচ্ছে, র্যান্ডামলি ধাক্কা খাচ্ছে। এক, তারা কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সেই ইউনিভার্সিটি ঠিকঠাক সময়ে রেজাল্ট বের করছে না, ঠিকঠাক সময়ে তাদের মার্কশিট ইস্যু হচ্ছে না, মাইগ্রেশন ইস্যু হচ্ছে না, যদিবা সেখান থেকে তারা ক্লিয়ার হয়ে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। তারপর গভর্নমেন্ট তাদের বাজেট না, পরীক্ষার নোটিশ না, পরীক্ষা হলে তার রেজাল্ট, আর তার রেজাল্ট হলে না তার রিক্রুটমেন্ট, যেটা আপার প্রাইমারি ক্ষেত্রে হয়ে আছে। তৃতীয় যারা ব্যক্তি আছে তারা হলেন অ্যাডভোকেট। তারা একটা সুযোগ রাস্তা সবসময় খোলা রাখছেন যাতে আমাদের কাছে সবাই আসুক এবং আমরা তাদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের একটা জিনিস নিতে পারি। দীর্ঘায়িত করার চেষ্টা চলছে, আরও চলুক, আরও ছেলে রিট পিটিশনের মামলা করুক, কেস করুক, ক্লারিফিকেশন মামলা হোক, হাজার রকমের। চতুর্থত যাচ্ছে জাজমেন্টের ক্ষেত্রে। জাজমেন্টগুলো হচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায় দিচ্ছে একরকম, ডিভিশন বেঞ্চ সেটাকে পোস্টপোন করে দিচ্ছে, ডিভিশন বেঞ্চ পোস্টপোন করলে সুপ্রিম কোর্ট সেটাকে অন্যরকম জাজমেন্ট দিচ্ছে। তার মানে ব্যাপারটা পুরো 4 জায়গাতে গিয়ে স্টুডেন্টগুলো ধাক্কা খেতে 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 তাদের এজ শেষ, জীবন শেষ, সব শেষ 4 জন ব্যক্তির ফায়দাতে। তাহলে ফায়দা কিন্তু বিশেষ করে 3 জন ব্যক্তির হচ্ছে। 1, গভর্নমেন্টের। 2, গভর্নমেন্টকে এই কারণে বেতন দিতে হচ্ছে না, যেহেতু নিযুক্ত করলে বেতন দিতে হবে। 2, যাদের কথা বলছি অ্যাডভোকেট, হিউজ ইনকাম তাদের সোর্স আছে, এক্ষেত্রে তাদের একটা হিউজ ইনকাম। তৃতীয়ত তারা হলেন কে, আমাদের যারা পলিটিশিয়ান আছে, যারা রাজনৈতিক লোক আছেন তারা। এবার ব্যাপারটা বলি, সেটা হলো আমরা দেখেছি প্রাইমারি ক্ষেত্রেও কেস বাতিল হয়েছিল, পুরো ঢাকি সমেত কাঠি যা ছিল সব ভেঙে টেঙে একাকার করে দিয়েছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে দেখলাম স্টে অর্ডার দিয়েছে। সুপ্রিম কোর্টকে যদি আমরা একটু দেখি অন্যভাবে দেখব, ঠিক যেন আমাদের যারা গার্জেন মিনস মায়ের মতো আগলে রাখছে, না তোকে বাদ দেওয়া যাবে না, থাক বাবা থাক। হাইকোর্টের ব্যাপারটা খুব তাড়াতাড়ি জাজমেন্ট চলে আসছে, জাজমেন্ট চলে এলেও সিবিআই তদন্ত শেষ, রিপোর্ট আসছে না। যদি বা সুপ্রিম কোর্ট থেকে স্পেশাল বেঞ্চ দিয়ে রিপোর্ট এলো তবুও এত ডিলে হবে কেন দেখার বিষয়। সবথেকে সর্বোপরি যে ইম্পর্টেন্ট ঘটনা সেটা হলো এই যে অতিরিক্ত প্যানেল নিয়োগ করেছে। আমরা জানি সংখ্যাটা এরকম ছিল যে একাদশ দ্বাদশে টোটাল ওএমআর ম্যানিপুলেশন ইস্যু আছে 771টি এবং র্যাঙ্ক জাম করার, তার র্যাঙ্ক ছিল না, এরকম র্যাঙ্ক জাম করে দিয়েছে 39, অর্থাৎ অতিরিক্ত নিয়োগ করা হয়েছিল 199টি। নবম দশমের ক্ষেত্রে ওএমআর ইস্যু ছিল 808, র্যাঙ্ক জাম করেছে 185 এবং অতিরিক্ত যে নিয়োগ সেটা ছিল 1539।
গ্রুপ সির ক্ষেত্রে ওএমআর ম্যানুপুলেট করেছিল 783, অতিরিক্ত নিয়োগ 416, অর্থাৎ এগুলো অতিরিক্ত নিয়োগগুলো হলো প্যানেল অর্থাৎ যে ভ্যাকান্সি ছিল সেটাকে বাদ দিয়ে সুপার নিউমেরিক্যাল পোস্ট যেটা ক্রিয়েট করেছিল। গ্রুপ ডির ক্ষেত্রে ওএমআর ইস্যু যেটা ছিল 1741, অতিরিক্ত নিয়োগ করেছিল 669। এটা হাইকোর্টের অর্ডার কপি এবং অর্ডার কপি 240, 271 নম্বর পয়েন্টে এটা মেনশন করা আছে, সবাই দেখে নিতে পারে অর্ডার কপিটা। তাহলে সমস্যা হলো সবাই বলছে ঠিক আছে খুব খুশি আমরা, অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে, যারা যোগ্য তারা বলছে তাহলে আমরা কি করলাম। কোনো একটা জাজমেন্টের ক্ষেত্রে যদি দেখা যায় সেখানে 80% চুরি হয়েছে, 20% যোগ্য ব্যক্তি আছে, সেই প্যানেলটাকে কি করবে সেটা তো তারাই একমাত্র জানে। এটা ইনভ্যালিড করবে কি না ভ্যালিড করবে সেটা তো সুপ্রিম কোর্ট বিচারপতি যা থাকবেন তারা জাজমেন্ট দেবেন, যেহেতু সেখানে কেস অলরেডি যাওয়ার জন্য কালকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন সেখানে তিনি যাবেন, এসএসসি চেয়ারম্যান যাবেন তিনি, সেটা বলেছেন, শিক্ষামন্ত্রী তিনিও বলেছেন এটা যাবেন সুপ্রিম কোর্টে। সমস্যাটা হলো সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, সিঙ্গেল বেঞ্চ হোক আর ডিভিশন বেঞ্চ হোক, এরা বারবার যখন বলল তোমাদের কতগুলো যোগ্য ব্যক্তিকে তোমরা নিয়োগ দিয়েছো আমাদের জানাও। যদি গভর্নমেন্টের সদিচ্ছা থাকতো যোগ্যদের রাখার, কালকে যেমন হয় বলছিল যোগ্যদের রাখতে হবে, তাহলে গভর্নমেন্ট তো একটা ফ্রেশ লিস্ট দিতে পারতো, এইগুলোই যোগ্য আর এগুলো অযোগ্য, বা যোগ্যদেরই মেনশন করতো, তাহলে হয়তো জাজমেন্টটা আলাদা করে আসতে পারতো। এখানে যদি জাজরা আইডেন্টিফাই করতে না পারে তাহলে তো এরকমই জাজমেন্ট আসবে। এক্ষেত্রে এটা তো কোনো রকমের অবিশ্বাস্য কোনো একটা ব্যাপার স্যাপার কিছু নেই। সম্ভাবনা দেখা যাবে সবসময় কোথায় গিয়ে বিপদটা, এই যোগ্য ব্যক্তিরা যখন সুপ্রিম কোর্টে কেস করবে তখন যারা অযোগ্য আছেন, সুপ্রিম কোর্ট তো আমি বলেছি গার্জিয়ান মায়ের মতো, এই যোগ্যদের ব্যক্তি বা যোগ্য যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অযোগ্যরা বেঁচে যাবে, এটাই হবে মূল ফান্ডা, রেজাল্টান্ট ইফেক্ট এটাই আসবে। কারণ অতিরিক্ত প্যানেল বহির্ভুক্ত অর্থাৎ যে সুপার নিউমেরিক্যাল পোস্টে নিয়োগ হয়েছিল সেগুলো বাদ যাবে, কিন্তু এই যে বাকি 19,000 আছে সামথিং আছে, এদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য বের করতে গেলে যদি ওএমআর শিট দেখা হয়, সেক্ষেত্রে যেহেতু ইন্টারভিউ প্রসেস ছিল না, তাই ওএমআর শিট দেখলে পুরনো যারা অনেক ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট ছিল বা ওয়েটিং লিস্ট ছিল না তারাও কিন্তু বা ডাক পাবে। আর যদি আইডেন্টিফাই না করতে পারে, সুপ্রিম কোর্ট যদি পোস্টপন করে দেয়, তাহলে এটা যোগ্য এবং অযোগ্য যারা ছিল 19,000 তারা সবাই বহাল থাকবে চাকরিতে। তবে সবটাই বিচার বিবেচনার বিষয়, যেহেতু সুপ্রিম কোর্টে এটা যাবে তাই এই নিয়ে তারাই ভালো ডিসিশন দেবেন। কিন্তু অতিরিক্ত প্যানেলের তারাই শুধুমাত্র বাদ যাবেন, 12% সুদসহ তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে। অ্যাপ্রক্স একটা ক্যালকুলেশন করলে দেখা যায় তাদের 45 লাখ প্লাস অর্থাৎ 45 লাখ টাকা তাদের ফেরত দিতে হবে। কিভাবে টাকা ফেরত দেবে সেটাও ডিএম এর নির্দেশ দেওয়া হয়েছে, ডিএম সাহেব যেভাবে করবেন সেভাবে তার প্রসিডিউর কাজ কমপ্লিট হবে। ব্যাপারটা আর একটা কথা, সেটা হলো এই ফাঁকে বেশ কিছু দালাল, বেশ কিছু অ্যাডভোকেট তারা কিন্তু তোমাদের রিট পিটিশন বা এসএলপি বা যাই হোক সুপ্রিম কোর্টে মামলা করার জন্য বিভিন্ন গ্রুপ ফর্ম করবে, বেশ কিছু অ্যাডমিন তারা ফর্ম করবে। তাই আমি বলবো যারা যোগ্য বঞ্চিত ব্যক্তি বা স্টুডেন্ট তাদের কাছে আমার অনুরোধ, তোমরা সবাই মিলে একটা গ্রুপ নিজে থেকে ফর্ম করো, সেখানে একটা আইডেন্টি ভেরিফাইড সুযোগ থাক এবং টাকা পয়সা যা কিছুই হবে পাবলিকলি ডিসকাস করে সব কিছু এগোনো উচিত আমি মনে করি, বা অন সোশ্যাল মিডিয়া এটাকে ডিক্লেয়ার করা উচিত, কোনো গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কিছু এরকমভাবে না করা উচিত। আচ্ছা, এটা তাদের এখতিয়ার, তাদের পুরো পার্সোনাল বিষয়, তবু আমি বলে রাখলাম, কারণ এরকম কেসের জন্য অনেকের অনেক টাকা চলে যায়, আলটিমেটলি সবটাই ফেক হয়ে যায়। কিছু জনকে বললাম তাই তারা হয়তো দায়িত্ব নিলে সুবিধা হয়। এই যোগ্য বঞ্চিত যারা ছিল অনেকে বলছে তাদের নাকি ভোটের ডিউটি দেওয়া হবে না, এটা পুরোটাই নির্বাচন কমিশনের এখতিয়ার। কারণ নির্বাচন কমিশনার যখন PP1 ফর্ম ফিল আপ করায় তখন বলেছিল যাদের অলরেডি কেস চলছে বা কেসের সঙ্গে যুক্ত তাদের কিন্তু কোনোভাবেই এই নির্বাচনে পোলিং অফিসার হিসেবে নিযুক্ত করা যাবে না। তাহলে এই সময় যদি দেখা যায় নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে বা
তার আওতায়, তার নজরে যদি ব্যাপারটাকে এনে কেউ যদি এই বঞ্চিতদের বাদ দিতে চায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনার একটা হয়তো রিপোর্ট পেশ করবে বা হয়তো নোটিশ জারি করবে, যে সেক্ষেত্রে ব্যাপারটা অন্য ব্যাপার। কিন্তু সমস্যা হলো, কোনো একজন স্টুডেন্ট যোগ্য যিনি, তিনি কোনো একটা স্কুলে চাকরি করছিলেন, তার র্যাঙ্ক হয়তো পেছনে ছিল, তিনি বাড়ির কাছে চাকরি পাননি। এখন দেখা গেল রিভ্যালুয়েশন হলো ওমার্কশিট এবং তিনি কাছের দিকে র্যাঙ্ক পেলেন, তাহলে নতুন করে তো কাউন্সেলিং করলে তো তিনি বাড়ির কাছে স্কুল পেতে পারেন, কিন্তু সেই স্কুল না নিতে পারেন। সমস্যা, অনেক রকমের জটিলতা আসবে। সরকারের একটা ইচ্ছে, কাউকে বাদ যা দেবে না, যোগ্য হোক অযোগ্য হোক সব নিয়ে নাও। হাইকোর্ট তো এরকম রায় দিল, সুপ্রিম কোর্ট কী করছে সেটা দেখার বিষয়। সুপ্রিম কোর্ট যদি অন্য জাজমেন্ট দেয়, তাহলে সুপ্রিম কোর্টের গঠিত স্পেশাল বেঞ্চ যে কোনো রকম মান্যতা যদি না দেয়, তাহলে জানতে হবে ব্যাপারটা অন্যরকম। ছাত্রছাত্রীদের তাহলে অন্যরকম ভাবতে হবে, চিন্তাভাবনা করতে হবে। আমি দীর্ঘদিন বিএডের ব্যাপারটা দেখি, তো সেখানেও দেখি অন্যরকম জাজমেন্টের ব্যাপার স্যাপার নিয়ে বিএড কলেজের সঙ্গে চলছে। তো একটা সমস্যা আছে, নতুন এসএলএসটি নোটিশের কোনো বিজ্ঞপ্তি নেই, এরা তো বেকার থেকে গেল, আবার প্রাইমারি কাউন্সেলিং হয়েও নিয়োগ নেই। তো আমি বলতে চাইছি, সর্বোপরি আমরা যারা ছাত্র বা যারা চাকরি প্রার্থী, তাদের নিয়ে খেলা করছে 3 ধরনের লোক: অ্যাডভোকেট, বিচারালয় এবং গভর্নমেন্ট, তার সঙ্গে কিছু রাজনৈতিক নেতা। এবার কে কীভাবে খেলা করছে সেটা আমাদের বয়স এবং আমাদের পরিশ্রমের রেজাল্ট যা জিরো তাই বোঝা যাচ্ছে। তাই সবাইকে অনুরোধ, সুপ্রিম কোর্টের অর্ডার কপি পর্যন্ত দেখো। এবং অনেকে অনেক কথা বলছে যোগ্য বঞ্চিতদের, যে আজ তোমরা চাকরি পাচ্ছ না, বা যারা চাকরি পেয়েও কালকে এরকম খারাপ রেজাল্ট শুনেছে, তাদের বাড়ি থেকে বেরোনো মুশকিল। তো এই সময়তে সবার কাছে অনুরোধ, কেউ কোনোভাবে খারাপ কোনো ডিসিশন নেবেন না, কেউ কোনো রকম কারোর কথায় কান দেবেন না। যারা যোগ্য এবং স্কুলে শিক্ষকতা করছিলেন, তারা ঠিকঠাক শান্ত থাকুন, সব ঠিকঠাকই আসবে। চাকরিতে ঢোকা যতটা সহজ, জানবেন চাকরিতে বের করা তার থেকে অনেক কঠিন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন। আপনার বিরুদ্ধে যত এরকমই অ্যালিগেশন আসুক না কেন, আপনি চাকরিতে বহাল থাকবেন। তাই সবাইকে বলবো, যারা যোগ্য রিল্যাক্স থাকুন, সব ঠিকঠাক হয়ে যাবে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসতে দিন, তারপর সব কিছু দেখা যাবে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।